টু ডায়াবেটিস কেয়ার, ইফ নট নাও ওয়েন, এই স্লোগানকে সামনে রেখে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। এবং বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশও নানা কার্যক্রমের মাঝে আমরা আজকে সারাদিন পালন করলাম ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। এই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আপনাদেরকে ডায়াবেটিস সম্পর্কে জানানোর জন্য, আপনাদেরকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করার জন্য। দর্শক যারা এই মুহূর্তে আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস নিবেদিত ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে উপলক্ষে আয়োজিত বিশেষ লাইভ এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বিশ্ব ডায়াবেটিস দিবস এবং আমাদের করণীয়। দর্শক, আমরা আজকে আলোচনা করতে চলেছি ডায়াবেটিস নিয়ে এবং কিভাবে আমরা আমাদের নিজেদেরকে ডায়াবেটিস থেকে রক্ষা করতে পারবো, ডায়াবেটিসের সাথে যুদ্ধে আমরা জয়ী হতে পারবো। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছেন দেশ বরেণ্য দুজন চিকিৎসক। আমার সাথে যারা যুক্ত আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি দর্শক আপনাদের সাথে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন, তিনি অধ্যাপক ও চেয়ারম্যান এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, কেমন ভালো আছেন? আছেন? হ্যাঁ, এখন আমাদের চেয়ারম্যান নতুন গো, আমি হলাম প্রাক্তন চেয়ারম্যান। এটা আগের রয়ে গেছে, কারণ গতবার আমরা 1 মাস ব্যাপী প্রোগ্রাম করছি যে ওটাই রয়ে গেছে। এখন হচ্ছে না আমাদের নতুন চেয়ারম্যান, আমি হলাম প্রাক্তন বলতে পারো, ফাউন্ডার চেয়ারম্যান বলতে পারো। ধন্যবাদ স্যার, আমার ইনফরমেশনে হয়তো একটু ভুল ছিল। অধ্যাপক এবং প্রাক্তন চেয়ারম্যান এবং ফাউন্ডার অফ এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি এবার পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন আরেকজন দেশ বরেণ্য এবং স্বনামধন্য চিকিৎসক, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। স্যার, প্রথমে আমি আপনাদের দুজনকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দিচ্ছেন এবং ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে উপলক্ষে আয়োজিত এই বিশেষ লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার দর্শকদের সাথে স্যার আপনারা যুক্ত হয়েছেন এবং ডায়াবেটিস নিয়ে আলোচনায় স্যার আমাদের সঙ্গী হয়েছে, সে কারণে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার মনে হয় আমরা খুব গুরুত্বপূর্ণ একটি দিন পার করছি এবং খুব গুরুত্বপূর্ণ একটি সময় পার করছি। ঠিক 100 বছর আগে স্যার 1922 সালের দিকে ইনসুলিন আবিষ্কৃত হয় এবং ইনসুলিন আবিষ্কার করেন স্যার ফ্রেডরিক বেন্টিং এবং তারই জন্মদিন আজ, এবং সে উপলক্ষে বিশ্বজুড়ে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালিত হচ্ছে। এবং এই চমৎকার একটি দিনে স্যার আমরা উপস্থিত হয়েছে ডায়াবেটিস বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করতে। স্যার, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, আপনারা চাইলে আমাদের কমেন্ট সেকশনে ডায়াবেটিস সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনাদের থাকে, কোনো কিছু জানার থাকে, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, নাম, বয়স এবং সমস্যার কথা বিস্তারিত উল্লেখ করে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে তার সমাধান জেনে নিতে পারবেন। আমাদের দেখছেন রাজ টিভি থেকে সরাসরি, রাজ টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি। এছাড়াও আমাদের সংরক্ষিত ভিডিওতে আপনারা চাইলে পরবর্তীতে এই ভিডিওটি দেখে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও আপনারা চাইলে পরবর্তীতে এই ভিডিওটি দেখে নিতে পারেন। আমাদের আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং পাওয়ার্ড বাই কার্লিনা এবং কার্লিনা এম। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমি শুরুতেই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যারের কাছে যে প্রশ্নটি রাখতে চাই তা হচ্ছে, স্যার, ডায়াবেটিস শব্দটি আমাদের সকলের কাছেই পরিচিত এবং খুঁজলে হয়তো দেখা যাবে যে প্রতিটি পরিবারে প্রায় কেউ না কেউ ডায়াবেটিসে আক্রান্ত। তো স্যার, এই যে এত মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, এই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার এই যে সংখ্যাটা এত বেড়ে গেল কেন হঠাৎ করে, এবং স্যার ঝুঁকিতে মূলত কারা বেশি আছে, স্যার কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আজকের যে প্রতিপাদ্য যেটা একটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এবং করণীয়। এই করণীয় একটা অংশ কিন্তু হচ্ছে আমাদের ডায়াবেটিসের বুঝাটাকে বুঝা, ওটা ব্যাপক। এটা নেক্সট পার্ট হচ্ছে করণীয়, যে কিভাবে আমরা এটাকে ঠেকাবো, কিভাবে মানুষকে চিকিৎসা দিব। এবং ইব্রাহিম স্যারের স্বপ্ন যেটা ছিল নর্মাল ও নিয়ার নর্মাল লাইফ মানুষকে উপহার দেওয়া, যেটা একটা লোক ডায়াবেটিস নিয়েও যেন সে সঠিক জীবন করতে পারে, সেই উপহার দেওয়া। সেটা ডায়াবেটিস সারা পৃথিবীতেই বাড়ছে, তার সাথে আমরাও বাড়ছি। সারা পৃথিবীর জেনারেল যে দুই কারণ, একটা হচ্ছে জেনেটিক, তো আগেও ছিল এখনো,
পরিবেশগত যে দুইটা কারণ ডাব্লিউএইচওর কাছে, একটা হচ্ছে মোটা হওয়া, অবেসিটি বেড়ে যাওয়া, অন্যদিকে হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া। এই করোনা এমন একটা সময় যেটা আমাদের এই ডায়াবেটিসের রেটটাকে বাড়াচ্ছে, ডায়াবেটিসের কমপ্লিকেশনকে বাড়াচ্ছে, ডায়াবেটিসের ডেথকে বাড়াচ্ছে। কারণ করোনা নিজেই ডায়াবেটিস করে, বিটা সেলকে ডিস্ট্রয় করে, ডায়াবেটিস হয়। করোনা এমন পরিবেশ করে যেটা হচ্ছে ডায়াবেটোজেনিক। আমরা ঘরে বসে আছি, খাচ্ছি, হচ্ছি, স্কুলে বাচ্চারা যেতে পারছে না, কোনো কাজ নাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, বাচ্চারা ঘরে আসে, বসে বসে টিভি দেখছে, দেখছে, মোটা হচ্ছে। অন্যদিকে কোনো এই যে খাচ্ছি আমরা, এটাকে তো কাজে লাগাইতে হবে, এনার্জিকে তো খরচ করতে হবে, এনার্জি খরচ হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে। এতে মোটা হওয়া, এনার্জি খরচ কম হওয়া, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বেড়ে যাওয়া এবং করোনা সামগ্রিকভাবে এটাকে আরো সোনায় সোহাগা করে দিছে। যার কারণে এই যে করোনা পরবর্তী এখন যে রেট দেখছে, যে আমরা 1-10 বলছি, করোনা পরবর্তী দেখবেন যে এটা আরো যে হয়তো 1-8 হয়ে যাবে, 1-11, এখন 1-10, করোনা পরবর্তী হয়তো 1-8 হয়ে যাবে। কারণ এখন পরিবেশটাই হচ্ছে ডায়াবেটিজেনিক। মোটা হচ্ছি কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। কিন্তু জন্মগত যে আমাদের জিনের যে জিনিস, সেটা তো আমাদের আছে। কারণ এটা গাছ লাগাইতে গেলে বীজ ভালো হওয়া দরকার, পরিবেশ ভালো হওয়া দরকার। বীজ তো আমাদের জেনেটিক্যালি ডায়াবেটোজেনিক, আমাদের এশিয়ান ইনক্লুডিং বাংলাদেশ, আমার তো জন্মগত জিন, ডায়াবেটিসের জিন। পরিবেশ যখনই ওটার ফেভারেবল হয় তখন এটা এক্সপ্লোর করে, সেটাই হচ্ছে এখন। যার কারণে গ্রামে গঞ্জে থেকে শুরু করে সব ডায়াবেটিস। আমাদের ফাস্টফুডের কালচার এটাকে আরো খারাপ করছে। এই রিসেন্ট এই সপ্তাহে এখার যেটা গবেষণা, সেটা হচ্ছে ফাস্টফুডের সাথে যে কেমিক্যাল গুলি পাওয়া গেছে, এরা হচ্ছে এটাকে বলে এন্ডোক্রাইন ডিসরাপ্টর, যেটা এন্ডোক্রাইনের হরমোনকে কমায়, কোনোটা বাড়ায়, কোনোটা অ্যাকশনকে ব্লক করে। এই জিনিস করোনা নিজেই একটা এন্ডোক্রাইন ডিসরাপ্টর, যেটা হরমোনকে তছনছ করে। সিমিলারলি করোনাকালীন সময়ে ঘরে বসে বসে যে আমরা ফাস্টফুডগুলি খাচ্ছি, যেগুলি প্লাস্টিক জিনিস দিয়ে মুড়ানো, দিনের পর দিন এগুলি ফ্রিজে থাকে, এই থেকে যে কেমিক্যাল হয় এগুলি হচ্ছে ডায়াবেটোজেনিক। এই পুরো পরিবেশটিকে আমাদেরকে ওদিকে আগাচ্ছে। একটা হলো এশিয়ানদের স্মোকিং, আমাদের এশিয়ান ডায়াবেটিকদের অলমোস্ট 50% হচ্ছে স্মোকার। এই সব মিলেই কিন্তু আমরা আগাচ্ছি। একটা ঝামেলা যেটা জিডিএম এর রেট আমাদের দেশে খুবই বেশি। আমাদের যেটুকু আছে আমাদের ডাটা, প্রায় 20-30% কিন্তু জিডিএম, যে প্রেগনেন্সিতে ডায়াবেটিস। আরেকটা হলো যে অন্যান্য দেশে এদের 80-90% লোক কিন্তু প্রেগনেন্সির পর ভালো হয়ে যায়, বলে না প্রেগনেন্সি ডায়াবেটিস পরে ভালো হয়ে গেছে। আমরা আমাদের একটু ডাটা আছে, তাতে দেখা যে 50-60% থেকে যায়। তাহলে আমরা আগাচ্ছি। ডায়াবেটিস যদি আমাদের 1-1.5 কোটি হয়, তাহলে আরো 1-1.5 কোটি হচ্ছে প্রি ডায়াবেটিস। এই প্রি ডায়াবেটিস হচ্ছে প্রিভেন্টেবল কন্ডিশন, কিন্তু যেহেতু আমরা জানি না যে আমাদের কতজনের প্রি ডায়াবেটিস, কতজন ডায়েট এক্সারসাইজ গেলে পরে 50% এগুলো কমাইতে পারবে, এই জন্য আরো 20-30 লক্ষ লোক প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস। সব মিলে আমরা এখন বার্ডেন অফ ডায়াবেটিসে ভুগতেছি, যে ডায়াবেটিসের বোঝায় আমরা এখন নতজানু হয়ে আছে। কিন্তু এটা সিরিয়াস ডিজিজ, কিন্তু আনফর্চুনেটলি আমরা রোগীরাও সিরিয়াস না, ডাক্তাররাও সিরিয়াস না, আমাদের প্ল্যানাররাও সিরিয়াস না। কারণ করোনার জন্য পর্যন্ত মারা, আপনি দেখবেন কত 50-60 লাখ লোক মারা গেছে। কিন্তু এক ডায়াবেটিসেই তো প্রতি বছর 40-50 লক্ষ লোক মারা যাচ্ছে। সেটার জন্য আমরা কই চিৎকার করতেছি, কোথায় বলতেছি যে ডায়াবেটিস এইভাবে দেহে আসতেছে? কারণ এটা চোখের সামনে মরে যাচ্ছে, আর হলো দুকে দুকে মরতেছে। এই জন্য আমরা বুঝি না, এটা তো সাইলেন্ট কিলার। এটা হচ্ছে চোখের সামনে মরতে দেখতেছে, আর ওটা সাইলেন্ট কিলার। ডায়াবেটিস আমাকে নীরব ঘাতক হিসাবে ডিস্ট্রয় করতেছে, আমি টের পাচ্ছি না। সেই জন্য
তাই এখন আমাদের উচিত যে এই নীরব ঘাতক থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। আমরা বেশি আমাদের 10% বলেন 12% বলেন যে পার্সেন্টই অ্যাকচুয়ালি কত আমরা বলতে পারবো না, কারণ আমাদের তো কোনো ন্যাশনাল সার্ভে নেই, গ্রাসরুট লেভেল শহর পর্যন্ত কোনো ন্যাশনাল সার্ভে নেই, এগুলি আমরা বলি। ইন্ডিয়ার যে ডাটা আছে ওরা রিসেন্টলি জানুয়ারিতে পাবলিশ করছে ওদের ন্যাশনাল ডাটা, সেখানে হচ্ছে 11.9%। আমরা আর ওরা তো খুব একটা তফাৎ নেই, আমরা 11.9%-এর নিচে নামার কোনো কারণ নেই, আমরা ওই রকম 12%-এর কাছাকাছি হবে যদি এখন ন্যাশনাল ডাটা হয়। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। এবং স্যার আসলে যেটি বললেন যে আমরা জেনেটিক্যালি আমাদের যে অবস্থান, আমরা জাতিগতভাবে আসলে অনেক বেশি ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকিতে আছে, এবং এর সাথে যে বিষয়গুলো যুক্ত হয়েছে তা হলো আমাদের এখন ওয়ার্কলোডটা অনেক কমে গেছে, আমাদের এখন শারীরিক যে শ্রমগুলো, সেই শ্রমগুলোর জায়গাগুলো অনেকটা কমে এসেছে, এবং এটা কিন্তু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে স্যার যেটি বলেন। এছাড়াও আরো কিছু খারাপ অভ্যাস যেমন স্মোকিং, এগুলো কিন্তু আসলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এবং স্যার চমৎকার একটি কথা বললেন, আমরা করোনা নিয়ে এত ভয় পাই, কিন্তু আসলে এত ভয় পেলাম, এত কিছু করলাম করোনা নিয়ে, কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ডায়াবেটিস, এবং এই ডায়াবেটিস একটি নীরব ঘাতক, নিয়ন্ত্রণে না থাকার কারণে কিন্তু প্রতি বছর মৃত্যু করলে ঢলে পড়ছে অসংখ্য মানুষ, এবং যার আসলে সঠিক ডাটা কিন্তু আমাদের দেশে সেরকম সার্ভে এখনো নেই। তবে স্যার যেটি বললেন যে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, সুতরাং ডায়াবেটিস নিয়ে সচেতনতার কোনো বিকল্প নেই। ডায়াবেটিস সম্পর্কে জানতেই হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। আমি এই পর্যায়ে প্রফেসর ডক্টর এম কে হাফিজুর রহমান স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই যে স্যার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা কেন প্রয়োজনীয় স্যার? সুগার বেশি থাকলে তো স্যার, সুগার একটি রক্তের উপাদান, আমরা জানি সুগার আমাদের প্রয়োজনীয় জিনিস, এটি বেশি থাকা তো ভালো হতে পারে, কিন্তু সুগার বেশি থাকলে স্যার সমস্যা কেন হচ্ছে স্যার? এটি নীরব ঘাতক কেন বলছি আমরা স্যার? ধন্যবাদ আপনাকে। তো আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে যদি ধরি আমরা একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট অ্যাটাক করে সে কিন্তু সাথে সাথে তার চেস্ট পেনের হসপিটালে চলে যাচ্ছে। একজনের তার দেখা যাচ্ছে কাশির সাথে রক্ত বেরোচ্ছে, টিবি হচ্ছে, সে তাড়াতাড়ি ফিজিশিয়ানের কাছে যাচ্ছে। একজনের অ্যাজমা শ্বাস, সে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাচ্ছে। কিন্তু ডায়াবেটিস, যেটা আমাদের পরিষ্কার যেটা বললেন, একটা নীরব ঘাতক, আমরা বুঝতে পারি না। আমরা যদি এইভাবে উদাহরণ দিই যে এখন হয়তো শহরে সেইগুলো নাই, গ্রামে যে কাঠের এক একটা টেবিল চেয়ার থাকতো, ওই যে ঘুনে পোকা খেত, এক পর্যায়ে দেখা গেল যে পাটা ভেঙে গেছে, তখন দেখা গেল যে না, ঘুনে পোকা পাটা কেটে ফেলছে। তো ডায়াবেটিসও কিন্তু তাই। ডায়াবেটিস একটা, আমরা বলি যে প্রায় 50% ডায়াবেটিস পেশেন্টের কোনো সিমটম থাকে না, অ্যাসিমটোমেটিক, অর্থাৎ রোগীদের কোনো সিমটমই নাই। তো তখন কি হয় যে তারা হয়তো কোনো কারণে হয়তো তার একটা অন্য একটা প্রবলেম হয়েছে, তার অপারেশনের করা প্রয়োজন, অথবা কোনো চাকরিতে ঢুকবে, তার চেক আপের দরকার, এই ধরনের কোনো রুটিন চেক আপ করতে গেলে তখন দেখা যাচ্ছে তার ডায়াবেটিস। আমরা এমনও পাই যে কোনো সিমটম নাই, দেখা গেল যে খালি পেটে 20, খাওয়ার পরে 28, ভেরি হাই ব্লাড সুগার। তো এই জন্য আমাদের এই যে তার যে সিমটম নাই, তাহলে কি তার কোনো রোগীতে আমরা, আমাদের কাছে অনেক সময় আসে রোগীরা বলে যে কি আপনি এতদিন পরে 2 বছর পরে আসলেন, বলে যে ডাক্তার সাহেব আমার তো কোনো সমস্যা নাই, তাই আমি কেন আসবো, আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। তো ডায়াবেটিসের কিন্তু ওই যে যেটা স্যার, যেটা ফারিদ স্যার যেটা বলছিলেন যে নীরব ঘাতক, তো এইটার কি কি কিছু কিছু জটিলতা হতে পারে। একটা হলো যে জটিলতা গুলা কি রকম, যে হঠাৎ করে যদি একটা পেশেন্টের, ওই যে পেশেন্টটা জানে না যে তার ডায়াবেটিস আছে কিনা, হঠাৎ করে দেখা গেল যে তার ব্লাড সুগার অনেক বেশি, এটাকে বলে অ্যাকুইট কমপ্লিকেশন। ব্লাড সুগার অত্যধিক বেড়ে যেতে পারে, বেড়ে যেয়ে এটাকে বলা হয় ডায়াবেটিক কমা। তো এরকম অবস্থা হলে কিন্তু তাকে ইমিডিয়েটলি হসপিটালে যেতে হবে, চিকিৎসা নিতে হবে, না হলে তার মৃত্যু ঝুঁকি অনেক বেশি। এই ডায়াবেটিস কমায় যে পেশেন্টের তখন দেখা যাচ্ছে যে তার অতিরিক্ত খুব পিপাসা বেড়ে যাচ্ছে, তার ক্ষুধা বেড়ে যাচ্ছে, রোগীর বারবার প্রস্রাব হচ্ছে, রোগীর অনেক সময় দেখা যাচ্ছে তার জ্ঞান থাকছে না, চোখে ঝাপসা দেখছে। তো এরকম যদি হয় তাহলে কিন্তু তখন যদি ব্লাড সুগার খুব বেশি পাওয়া যায়, অবশ্যই তাকে হসপিটালে নিতে হবে। এছাড়াও যেটা আমরা বলি যে দীর্ঘমেয়াদী জটিলতা, কিছু দীর্ঘমেয়াদী জটিলতা হয়। দীর্ঘমেয়াদী জটিলতা গুলো আমরা বলি যে আমরা
মেডিকেল টার্মে বলা হয় যে মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার, অর্থাৎ কিছু ক্ষুদ্র রক্তনালীর জটিলতা, কিছু বড় রক্তনালীর জটিলতা। ক্ষুদ্র রক্তনালীর জটিলতা কি আমরা যেটাকে বলি যে চোখকে এফেক্ট করতে পারে, হ্যাঁ, এটা বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা কিডনিকে এফেক্ট করতে পারে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এটা নার্ভকে এফেক্ট করতে পারে, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অর্থাৎ চোখ, কিডনি, আমাদের নার্ভ এগুলোর ক্ষতি করতে পারে। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। একটা রোগী দেখা গেল যে তার কিডনিটা যখন তার হয়তো অনেকদিন সে আমাদের কাছে আসছে না, তখন আমরা যদি তার টেস্ট করি সেরাম ক্রিয়েটিন ভেরি হাই, অর্থাৎ তার কিডনিটা যখন প্রবলেম হয়ে যাবে তখন সে বলবে যে ডাক্তার সাহেব এখন আমি কি করব। কিন্তু তখন কি করতে পারি আমরা, যে তার এই কিডনির ক্ষতিটা জানি না হয় সেই জিনিসটা আমরা চেষ্টা করতে পারি, কিন্তু তার ওই কিডনির ক্ষতি যেটুকু হয়ে গেছে সেটাকে কিন্তু আমরা আর ফেরাতে পারবো না, আর রিভার্স করা যাবে না। এই জন্য এই জটিলতার দিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমরা বলছি যে বড় রক্তনালী জনিত জটিলতা হতে পারে, আমরা যে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, অথবা পায়ের রক্তনালীর দেখা যায় যে রক্তের সাপ্লাইটা কমে যেয়ে পায়ে গ্যাংরিন, এই ধরনের জটিলতাগুলো হতে পারে। তো এই ধরনের যে এই রক্তনালীর যে জটিলতাগুলা, যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলোর সম্ভাবনা অনেক বেশি। এবং বিশেষ করে এটা তো গেল ডায়াবেটিস, এখন একজনের ডায়াবেটিস হয় নাই, প্রি ডায়াবেটিক, বর্ডার লাইন ডায়াবেটিস বলি আমরা যেটা, অর্থাৎ নর্মাল এবং ডায়াবেটিস মাঝামাঝি, এই প্রি ডায়াবেটিস যেটা, তাদের কিন্তু এই যে এই ধরনের জটিলতা, এই যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এইগুলোর জটিলতা বেশি। এছাড়া ইদানিং যেটা দেখা গেছে, আমাদের পরিচয় যেটা বললেন যে বাচ্চাদের ভিতরে দেখা গেছে যে মোটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে গেছে। তো এই যে যদি দেখা যায় যে যারা ওবেস, তো ডায়াবেটিসের সাথে দেখা যায় যে লিভার একটা সম্পর্ক, আমরা বলি ফ্যাটি লিভার, দেখা যাচ্ছে যে এদের লিভারে চর্বি জমে যাচ্ছে, এবং এই চর্বি জমার জন্য তাদের ভবিষ্যতে সিরোসিস, তাদের লিভার ক্যান্সারের সম্ভাবনা থাকে। তো এই জন্য এই যে সিরোসিস যে হচ্ছে, এখন আমি যদি টেস্ট না করি আমি তো বুঝতে পারবো না। এখন আমার যখন ক্যান্সার হয়েছে, লিভারের ক্যান্সার হবে, তখন আমি ধরতে পারবো। তো এই জন্য আমাদের আগে থেকেই সচেতন হতে হবে। ডায়াবেটিস যখন ধরা পড়বে তখন তো আমরা ডায়াবেটিসের এই ব্লাড সুগারটা কমাবো, এর সাথে আমরা খেয়াল করব তার হার্ট ডিজিজ আছে কিনা, তার কিডনিটা এফেক্ট করছে কিনা, এই জিনিসগুলোর দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এবং তখন যদি আমরা ডায়াবেটিসটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারি, এবং যে ওষুধগুলো কিডনির জন্য ভালো, যে ওষুধগুলো হার্টের জন্য ভালো, সেই ধরনের ওষুধ যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা রোগীদের উপকার করতে পারবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং আসলে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু অনেক রকম কমপ্লিকেশন হচ্ছে, এবং খুবই ভয়াবহ কমপ্লিকেশন, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। এবং আমরা চাই না একটা ডায়াবেটিসের আক্রান্ত মানুষ কখনো কোনো কমপ্লিকেশনে আক্রান্ত। এবং স্যার যেটি বলছিলেন যে আসলে কমপ্লিকেশন যখন হয়ে যায় সেটি আসলে রিভার্স করার সুযোগটা খুব কমই থাকে, যে ক্ষতিটা হয়ে যায় সেটা যাতে পরবর্তীতে ক্ষতিটা না বাড়ে সেই চেষ্টা চিকিৎসকেরা করতে পারেন, কিন্তু যা ক্ষতি হয়ে গেছে সেটা কিন্তু আর পূরণীয় নয়। সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার কোনো বিকল্প নেই। আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন দর্শক, আমাদের আরো একজন দেশ বরেণ্য চিকিৎসক, আমাদের গেস্ট এক্সপার্ট দের একজন অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ। তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? অনেক 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 ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং রাজ টিভির মতো প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্মে আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এবং আমরাও আসলে খুবই আনন্দিত এবং আমরা আসলে কৃতজ্ঞ স্যার। আপনি আমরা জানি কতটা ব্যস্ত সময় পার করছেন, এর মাঝেও আমাদের জন্য সময় বের করেছেন, আমার দর্শকদের জন্য সময় বের করেছেন, সে কারণে স্যার আবারও কৃতজ্ঞতা। স্যার আমি পর্যায়ে আপনার কাছে অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ স্যারের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে স্যার, ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করছিলাম, বেশ কিছু আলোচনা হলো, এই পর্যায়ে একটু জানতে চাই যে স্যার ডায়াবেটিস আসলে কত ধরনের হতে পারে, যদি আমাদের একটু বলতেন। অনেক ধন্যবাদ। ডায়াবেটিস আসলে আমরা আন্তর্জাতিকভাবে 4 ভাগে ভাগ করে থাকি ডায়াবেটিস। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা সাধারণত শিশুদের হয়ে থাকে, এবং এই টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন তৈরি করার ক্ষমতা একদমই নষ্ট হয়ে যায়, যার ফলে দেখা যায় যে শিশু সারা জীবনের জন্য ইনসুলিনের উপর নির্ভরশীল হয়ে যায়। এটা টাইপ 1। আরেকটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। বাংলাদেশের শতকরা 95% ডায়াবেটিক রোগী কিন্তু টাইপ 2 ডায়াবেটিস, যেখানে ইনসুলিন তৈরি হয় ভালো, কিন্তু তার ওজন আধিক্যের জন্য অথবা জেনেটিক যে কোনো কারণের জন্য কিন্তু ইনসুলিনটা ভালো কাজ করতে পারে না,
যার ফলে তার সুগার বেড়ে যায় এবং নানান রকম জটিলতা তৈরি করে। এই ধরনের রোগী প্রথম 6 বছর 10 বছর ট্যাবলেটে চলতে পারে, কিন্তু এর পরবর্তীতে হয়তো তাকে ইনসুলিনের উপর 50% রোগীকে ইনসুলিনের উপর নির্ভরশীল হতে হয়। আরেক ধরনের ডায়াবেটিস আছে যেটাকে বলি আমরা প্রেগন্যান্সি ডায়াবেটিস অথবা জিডিএম, যেটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস। এটা সাধারণত 24 থেকে 28 সপ্তাহের মধ্যে এই ডায়াবেটিসটা হয়ে থাকে প্রেগনেন্ট লেডিদের, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডেলিভারি হওয়ার পরে এটা আবার চলেও যায়। এবং এই ডায়াবেটিকের পেশেন্টদের আসলে আনন্দের সংবাদ হচ্ছে যে প্রায় 70 থেকে 80% এই প্রেগনেন্সি ডায়াবেটিস কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ এবং হাঁটাহাঁটি করেই কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যায়। কোনো ওষুধ অথবা ইনসুলিনের দরকার পড়ে না। শুধুমাত্র 20 থেকে 30% পেশেন্ট আমাদের ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। সাধারণত আমরা প্রেগনেন্ট লেডিদের মুখে খাওয়ার ট্যাবলেট দিতে চাই না। আরেক ধরনের ডায়াবেটিস আছে যেটাকে আমরা বলি আদার স্পেসিফিক টাইপ। সেই ডায়াবেটিস নানান রকম ওষুধের কারণে হয়ে থাকে, যেমনটি সবাই বলছিলেন যে কিছু ঔষধ আছে যেমন হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড হচ্ছে যে আমরা শ্বাসকষ্টের জন্য অথবা চর্মরোগের জন্য, রুচি বাড়ানোর জন্য, বাতের জন্য, ফর্সা হওয়ার জন্য, মোটা হওয়ার জন্য, এই ধরনের কারণে আমরা অতিরিক্তভাবে অনেক সময় স্টেরয়েড নিজের ইচ্ছা করে অথবা ফার্মেসি থেকে কিনে আমরা খেয়ে ফেলি, যার কারণে কিন্তু দেখা যায় যে ডায়াবেটিস ডেভেলপ করছে। এই ধরনের ডায়াবেটিসের সাধারণত ওষুধটা বন্ধ করে দিলে নিজে নিজে আবার ভালো হয়ে যায়। আরো কিছু ডায়াবেটিসের ধরন আছে, যেমন প্যানক্রিয়াসে কিন্তু স্টোন হয়েও কিন্তু ডায়াবেটিস হতে পারে। এফসিপিটি এটা বিশেষ ধরনের ডায়াবেটিস, সাধারণত 30 বছরের নিচে আমাদের এই রিজিয়নে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই রিজিয়নে কিন্তু দেখা যায় যে এই ডায়াবেটিসের ধরনটা লক্ষ্য করা যায়। এই মোটামুটি টাইপ 1, টাইপ 2, আদার স্পেসিফিক টাইপ এবং প্রেগন্যান্সি ডায়াবেটিস, এভাবেই আমরা আসলে আন্তর্জাতিকভাবে ডায়াবেটিসটাকে ক্লাসিফাই করতে পারি এবং শ্রেণীবিন্যাস করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের চমৎকার ভাবে বললেন ডায়াবেটিস আসলে কত ধরনের হতে পারে, এবং আমরা জেনে নিলাম ডায়াবেটিস অনেক রকমের হতে পারে, এবং সব ডায়াবেটিসই কিন্তু আসলে খারাপ, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ঝুঁকি থাকে এবং আমাদের শারীরিক যে ক্ষতি সেগুলো হয়ে থাকে। সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেই হবে। এ পর্যায়ে আমি প্রফেসর ডক্টর এমডি ফরিদউদ্দিন স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই যে স্যার, নিশ্চয়ই যখন ডায়াবেটিস নিয়ে উপসর্গ নিয়ে স্যার আপনাদের কাছে আসছেন তখন কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে ডায়াবেটিস হয়েছে কিনা কনফার্ম করার জন্য, অথবা একজন ডায়াগনোজ ডায়াবেটিক পেশেন্ট তার ফলো আপে তিনি যখন আসছেন তখনও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। তো স্যার, একটু আগে আমাদের প্রফেসর ডক্টর এমডি হাফিজুর রহমান স্যার বললেন যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে অন্য কোনো কারণে হয়তো পরীক্ষা করতে এসেছে এবং তখন দেখা যায় যে তার ডায়াবেটিস ধরা পড়লো বা সুগারটা যে বেশি আছে সেটা দেখা যাচ্ছে। তো স্যার সেই ক্ষেত্রে স্যার কি করণীয়, এটা প্রথমত জানতে চাই, এবং স্যার পরীক্ষা নিরীক্ষায় মূলত কি দেখছেন স্যার ডায়াগনোসিসের সময় এবং ফলো আপের সময়? ধন্যবাদ আপনাকে। কারণ ডায়াবেটিসের চিকিৎসা প্রথমে আমাদের বুঝতে হবে যে ডায়াবেটিস শুধু সুগার নিয়ে আসে না। ডায়াবেটিস মানে হচ্ছে ওজন বেশি, ডায়াবেটিস মানে হচ্ছে এদের প্রেশার থাকতে পারে, ডায়াবেটিস মানে হচ্ছে এদের সুগার যেরকম বাড়তে পারে, কোলেস্টেরল থাকতে পারে। ডায়াবেটিস এর আগেই বলছি 50% হচ্ছে স্মোকার। এই সবগুলো যা বললাম এগুলি কিন্তু সবই হচ্ছে হার্ট অ্যাটাকেরও ঝুঁকি। তাহলে শুধু সুগার একটু কমাইলাম বাকিগুলি হলো না, তাহলে কিন্তু আমরা তার সমন্বিত চিকিৎসা যেটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার সেটা হলো। আনফরচুনেটলি বাংলাদেশের ডায়াবেটিস ডিটেকশনের হার অনেক গরিব দেশের চাইতে ভালো। ডায়াবেটিসের চিকিৎসা উপদেশ থেকে শুরু করে টার্সারি কেয়ার পর্যন্ত আছে, কিন্তু কন্ট্রোল আমাদের খুবই হতাশাজনক। আমরা যতগুলি ডাটা আমাদের কাছে আছে 80% লোকেরই কন্ট্রোল নেই, 80% লোকের প্রেশার কন্ট্রোল নেই, 80% লোকের কোলেস্টেরল কন্ট্রোল। এই তিনটা একসঙ্গে কন্ট্রোল যেটা ইভেন খুদ আমেরিকাতেও কিন্তু খুব বেশি না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন <10%, এখন হচ্ছে 26% উঠছে ওরা। আমরা হচ্ছে <4%। যেগুলি আমরা ইনস্টিটিউশনাল এইসব ডাটাগুলা সেখানে আরেকটু ভালো, যে 8-10% এরকম। কেন এতগুলি? যে ইব্রাহিম স্যারের মতো এত মানব দরদী লোক থাকাতেও উনার বইতে এতগুলি টেস্ট কেন? তার কারণ হচ্ছে যেটা হাফিজ বলতেছিল যে আমাদের ডায়াবেটিস মেজরিটি হচ্ছে অ্যাসিমটোমেটিক, কোনো কারণে যা ধরা পড়ে কতদিন থেকে তার ডায়াবেটিস সে জানে না। শুধু ব্রিটেনে যখন এভারেজ ধরে নেওয়া হয় যে ডায়াবেটিসের বয়স 7 বছর হবে,
তারপর খায়। তা আমরা কত বছরে বুঝেন, কত বছর পর ধরা খাই। এর ভিতরে এই যে বেশি সুগার বলতেছিলেন হাফিজকে, যে সুগার বেশি হলে কি হয় স্যার, ভিতরে যে কমপ্লিকেশন গুলা, এটা আমাদের মেডিকেলের ভাষায় মাইক্রোভাস্কুলারি বলেন, মাইক্রোভাস্কুলারি বলেন, যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে বিকল করার যে জিনিস, সেগুলির ক্ষেত্র তৈরি হয়ে যায়। হার্ট অ্যাটাকের ক্ষেত্র তৈরি হয়ে যায়, কিডনির ক্ষেত্র তৈরি হয়ে যায়, চোখের ক্ষেত্র তৈরি হয়ে যায়। তখন আমাদের প্রয়োজন হয় খুঁজে বের করা যে রোগীটার সুগার ছাড়াও বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলি কেমন আছে, তার নার্ভ কেমন আছে, তার ব্লাড ভেসেল কেমন আছে, এগুলি। তার ডায়াবেটিসের চিকিৎসা তাহলে কি হলো, একটা হচ্ছে গুড গ্লাইসেমিক কন্ট্রোল উইদাউট হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড প্রিভেনশন অফ কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, সবই কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর। এই সবগুলিকে সামনে রেখে আমাদের চিকিৎসা দিতে হয়। তাহলে কি চিকিৎসা দিতে হবে, ওয়েট বেশি হলে পরে কমাইতে হবে, কম হলে বাড়াইতে হবে, নর্মাল ওয়েটে আনতে হবে। প্রেশার বেশি হলে প্রেশারটাকে ঠিক করতে হবে, তার সুগার বেশি হলে সুগার ঠিক করতে হবে, তার কোলেস্টেরল বেশি হয় কোলেস্টেরলকে নর্মাল রেঞ্জে আনতে হবে, এবং যদি স্মোকার হয় তাকে অ্যাডভাইস করতে হবে যেগুলি ছাড়। সবগুলি মিলে যদি আমরা একজনকে চিকিৎসা দেই, তখনই সে বেনিফিটেড হবে। তার ডায়াবেটিসের যে ডেথ রেট যেখানে 40% 50%, এগুলি কমে আসে 2% 3%-এ নামবে। এগুলি পরীক্ষা যে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার এবং হচ্ছে এই যে আমাদের জেনারেল হেলথ কেয়ার, এগুলির ভিতর তফাৎ হচ্ছে এটা। এবার এই করতে গেলে এবার যেটা যে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার, তাহলে তো আমাদের সেই অ্যাক্সেস থাকতে হবে। এখন আপনি কোনো হাসপাতালে গেলে দেখছেন যে যেগুলি আমাদের সেন্টার গুলা, বারডেমি বলেন, বঙ্গবন্ধু বলেন, আমাদের ঢাকা মেডিকেল যে জায়গা, যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড়কে তো কমাইতে, মানুষের কথাটা তো শুনতে হবে যে তার কি সমস্যা, তারপর তো চিকিৎসা দিতে হবে। খালি সুগার বেশি ইনসুলিন বাড়াই দাও, 2 কমাই বাড়াও, এটুকুই যথেষ্ট না। তাহলে একটা হচ্ছে আমাদের কম্প্রিহেন্সিভ প্ল্যানিং করা, যে এই রোগীটার আমার কি কি ঝামেলা, চিকিৎসা দিব। টার্গেট ঠিক করা যে ওর সুগার কত হবে, প্রেশার কি হবে, কোলেস্টেরল কত কি হবে, এটা ঠিক করা, তার অন্য কোনো ড্যামেজ আছে কিনা সেটাকে ঠিক করা। এই জিনিসগুলি যেহেতু ডায়াবেটিস সারা জীবনের রোগ, তাহলে তার এডুকেশন দরকার, মোটিভেশন দরকার। আমরা মনে করি ডায়াবেটিস চিকিৎসা মানে প্রেসক্রিপশন, তা না। এই জন্যই আমাদের কন্ট্রোল হচ্ছে না, আমরা টার্গেটে যেতে পারছি না। এই রোগীকে যতক্ষণ পর্যন্ত মিনি ডাক্তার না বানাইতে পারবো, যে তোমার এই সুগার, তোমার সুগার এভাবে ঠিক করতে হবে, হাঁটা ঠিক করতে হবে, তোমার এক্সারসাইজ ঠিক করতে হবে, খাওয়া ঠিক করতে হবে, স্মোকিং বাদ দিতে হবে, ঔষধের সমন্বয় এইভাবে করতে হবে, এটা এডুকেশনের মাধ্যমে, তাহলে আমরা রেজাল্ট। এবং এটা আমাদের পরীক্ষিত রমজান এডুকেশনের এই রিসার্চে এটা প্রমাণিত হয়ে গেছে যে ঔষধ খুব দামি দামি বড় না, বড় হচ্ছে পেশেন্টকে এডুকেশন দেওয়া, যে কিভাবে তুমি লিভিং উইথ ডায়াবেটিস, এই জিনিসটা মানুষকে শিক্ষা দেওয়া। এটা চেম্বারে বসে সম্ভব, এটা যে আপসে পড়া ভিড় দেখছেন এটা সম্ভব। তাহলে প্রয়োজন ইনস্টিটিউশনাল সেন্টার, যেখানে ডাক্তার যে প্রেসক্রিপশনটা দিবে এগুলি সব নিয়ে রুগী একদিন বসবে, এডুকেটর তাকে এডুকেট করবে এবং চেক করার সুযোগ থাকতে হবে। এই যে রুগী আসলেন চলে গেলেন, আপনি বললো যে আর একবার ইন্ডো বললে 1 বছরই আসে না, তো এদেরকে ধরবো কিভাবে আমি? সে তো মনে করে আমি ভালো আছি, কিন্তু কিডনি নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, তো জানে না। ও আসবে যখন কিডনি জন্য পা ফুলে গেছে, তখন ট্রেকিং সিস্টেম দরকার, যে এদেরকে কিভাবে আমি ধরবো, যে তুমি তো 6 মাস হয়ে গেলো আসতেছে না। ইব্রাহিম স্যার তো চিঠি দিয়ে আনতেন গ্রামের লোককে, 1 বছর 6 মাস হয়ে গেলো আসো না কেন। এখন আমাদের ইলেকট্রনিকের যুগ, এখন সিস্টেম দরকার, আমাদের ফলো আপ দরকার, যে এতদিন পর তুমি আসবা, এত করবা। এইগুলি করতে গেলে ইনস্টিটিউশনাল প্রয়োজন। এই জন্যই আমরা বলছি যে এখন যে আমাদের আছে, এই ম্যান পাওয়ারকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করি, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন সাব সেন্টার থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত, তাহলে একটা সমন্বিত চিকিৎসা দেওয়া, সেবা দেওয়া ডায়াবেটিসের পক্ষে সম্ভব। যেমন এক্সাম্পল দিই আপনাকে, এখন প্রতিটা, যে আমাদের ইন্ডো কদিন আগে বলছে যে আমাদের যে ইয়েগুলো আছে কমিউনিটি হেলথ ক্লিনিক, সেখানে গ্লুকোমিটার দেওয়া আছে। আমরা যদি রুগীদেরকে উদ্বুদ্ধ করি যে আপনার সুগারটা মাপে, আপনার বাপের ডায়াবেটিস আপনি মাইপে দেখেন, আমরা ইনিশিয়ালি যদি শুরু করি কাজটা, পরে যদি সাপোর্ট নাও দিতে পারি, গ্রামে গঞ্জে মানুষের কাছে গ্লুকোমিটার চলে যাবে, ফার্মেসিতে বসে মানুষরা টেস্ট করতে পারবে। এই চর্চাটা দরকার প্রথমে। সেখান থেকে আসেন আমাদের ইউনিয়ন সাব সেন্টার,
আমরা এখানে ডিটেক্ট করে যদি এনসিডি কর্নার যেটা করা হয়েছে উপজেলা, সেই ডাক্তারদেরকে আমরা ট্রেনিং দিই এবং প্রাথমিক চিকিৎসার সুযোগ করে দিতে পারি। হ্যাঁ, এই যেগুলি কমপ্লিকেটেড না, এদেরকে ডায়েট দাও, এক্সারসাইজ দাও, ট্যাবলেট দাও, তাহলে প্রাথমিক চিকিৎসা হয়ে গেল। যারা জটিলতায় বা কনসালটেন্ট তাদেরকে আমরা রেফার করে দিতে পারি। আমাদের এখন 8টা গভর্নমেন্ট মেডিকেল ফুল ফ্লেজেড ডিপার্টমেন্ট, আরো অনেকগুলি মেডিকেল কলেজে হচ্ছে, এটা এস্টাবলিশমেন্টের কাছে আছে। আমরা আশা করি আরো প্রায় 5টা মেডিকেল কলেজে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট করবে। পর্যায়ক্রমে যদি এরকম ডিপার্টমেন্ট খুলে আমরা সরকারি বেসরকারি সব কলেজগুলিতে ডিপার্টমেন্ট খুলে আউটডোর থেকে এই ডায়াবেটিস সার্ভিসটা শুরু করতে পারি, 10 বছরের ভিতরে দেশের চেহারা বদলে যাবে। সার্ভিস একটু ডায়াবেটিস কেয়ার হয়ে গেলে এটার আউটকামও এরকম হবে, 10 বছরের চেহারা বদলে যাবে। একা বার্ডেমের পক্ষে, একা ডেবের পক্ষে এত বড় চ্যালেঞ্জ করা সম্ভব না। আমাদের এখন স্ট্রাকচার আছে, হাসপাতালগুলি তো আছেই, গভর্নমেন্ট ম্যান পাওয়ারও আছে, এদেরকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে সেটা হবে কম্প্রিহেন্সিভ কেয়ার। এখন যে ডাটা WHO বলছে যে বাংলাদেশে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার বলতে মাত্র 25%, ওই যেটা বললাম সমন্বিত চিকিৎসা, তো 75ই তো খালি বাড়াও কমা এগুলি হচ্ছে, কম্প্রিহেন্সিভ হচ্ছে না। এবং যতক্ষণ পর্যন্ত আমরা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত এই যে জটিলতা হাফিজ বললো যে ডায়াবেটিসের জন্য কিডনি নষ্ট, এন্ড স্টেজ রেনাল ফেলিওরের এখন প্রধান কারণ ডায়াবেটিস, নন ট্রমাটিক ব্লাইন্ডনেসের প্রধান কারণ হচ্ছে এখন ডায়াবেটিস, নন ট্রমাটিক অ্যাম্পুটেশনের প্রধান কারণ হচ্ছে এখন ডায়াবেটিস, এবং একটা লোক সাইলেন্ট এমআই হয়ে মেরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস। এগুলিকে আমাদের ঠেকানো সম্ভব। তো আমরা ইব্রাহিম স্যারের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবো যে লিভিং উইথ ডায়াবেটিস মানে হচ্ছে এটা ডায়াবেটিক রোগী সে সুস্থ জীবনযাপন সম্ভব ডায়াবেটিস এই কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। তার জন্য সবাইকে আগে আসতে হবে। আপনারা এই যে আজকে দায়িত্ব পালন করছেন ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেতে, যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করছে, এবং এই প্রচারটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাংবাদিকরা, আমাদের টিভি, রেডিও, পেপার এইগুলি এক্সটেন্সিভলি করতে পারবে, মানুষকে উদ্বুদ্ধ করা। আমাদের প্ল্যানারদের এগিয়ে আসতে হবে যে না, সব মেডিকেল কলেজগুলিতে এখন ডিপার্টমেন্ট প্রয়োজন, একদিনে তো পারবে না, পর্যায়ক্রমে আমরা ডিপার্টমেন্ট ডায়াবেটিসের অ্যাক্সেস তৈরি করি, তাহলে পরে আজকের যে স্লোগান অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার, এটা সম্ভব হবে। আমরা আর দেরি নয়। এই জন্য আমরা আমাদের এবারের প্রেক্ষাপটে সব মিলে যে কবিতা তৈরি করছি সেটা আপনি শুনেন, ডায়াবেটিসের সবার সময় এখন নয়তো কখন, এখনই তো সময়। কারণ ওই লোক অন্ধ হয়ে গেলে তারা কি সার্ভিস দিবে, ওই লোকের পা কেটে গেলে তারা আর কি সার্ভিস দিবে, এখনই সময়। কিন্তু এর জন্য লজিস্টিক সাপোর্ট, সেটা হচ্ছে সহজলভ্য চাই সব উপকরণ। কারণ আমাদের সরকার যদি যেগুলি বাইরের থেকে আমরা জিনিস আনি, ওষুধগুলো, একটা ট্যাক্স কমাই দেয়, জীবন রক্ষাকারী ইনসুলিন সেখানে যদি ট্যাক্স নিয়ে দাম বাড়ায় তাহলে কেমনে? ইনসুলিন যেগুলি হচ্ছে জীবন রক্ষাকারী ইনসুলিন দিতে হবে, সেটাও যদি ট্যাক্স আমরা কমাই, দাম এমনি কমে গেল। তাহলে পরে এই যে উপকরণগুলো, একটা হলো ক্ষেত্র তৈরি করা, আর একটা হলো উপকরণকে সহজলভ্য করা, যাতে একটা মানুষ সহজে পায়, তাহলে সম্ভব। তো আমরা সরকারকে ধন্যবাদ দিতে চাই যে সরকার এগিয়ে আসছেন, পোস্ট ক্রিয়েশনের চেষ্টা করছেন, এবং ইনসুলিন যে জীবন রক্ষাকারী, 100 বছর আগে আপনি বলছেন ইনসুলিন তৈরি হয়েছে, এখন পর্যন্ত যাদের প্রয়োজন ইনসুলিন তারা 50% ইনসুলিনের বাইরে, ইনসুলিন তার করে ক্ষমতার বাইরে, ইনসুলিনের অ্যাক্সেস নাই, এত কেনার ক্ষমতা নাই, যাওয়ার ক্ষমতা নাই। এটা সরকার এখন বিভিন্ন মেডিকেল কলেজের মাধ্যমে যারা টাইপ 1 ডায়াবেটিস, যার ইনসুলিন এসেনশিয়াল, না হলে মরে যাবে, কারণ জীবন রক্ষা করা তো সরকারের দায়িত্ব, এটা তো অঙ্গীকার, সরকার এগিয়ে আসছেন বিভিন্ন মেডিকেল কলেজের মাধ্যমে এই এসেনশিয়াল ইনসুলিনকে ফ্রি অফ কস্ট মানুষকে দিচ্ছেন। এটা যেভাবে দিচ্ছেন তাহলে বাকি জিনিসগুলি সরকার চাইলে পারে। কত টাকা কত জায়গায় খরচ হচ্ছে আমাদের। এখন এই জীবন রক্ষাকারী জিনিসের জন্য, এই চ্যালেঞ্জকে মোকাবিলার জন্য যদি আমরা এগিয়ে আসি সবে মিলে, এই জন্যই ব্লু সার্কেল, যে ইউনাইট ফর ডায়াবেটিস, আজকে আমরা সব ব্লু, সারা দুনিয়া আজকে ব্লু সার্কেলের পাশে দাঁড়িয়ে আছে যে আমরা আছি, তাহলেই এই দেশ থেকে ডায়াবেটিস কমানো সম্ভব। এই দেশের ডায়াবেটিস কমানো মানে প্রি ডায়াবেটিস যেটা হাফিজ, এটা যদি আমরা ডিটেক্ট করতে পারি সার্ভে দিয়ে, আর বিনা পয়সার ওষুধ, ডায়েট, এক্সারসাইজ দিয়ে মানুষকে 50% ডায়াবেটিস কমে যাবে। তাহলে এই যে 20 থেকে 30 লক্ষ লোক প্রতি বছর আসতেছে, আমরা যদি এটা 5 লক্ষে নামাই দিতে পারি তাহলে কত
হয়ে যাচ্ছে দেখেন। এটা কিন্তু খুব বেশি পয়সার প্রয়োজন নেই, চাই সমন্বিত এই প্রোগ্রামটা, এবং আমরা সবে মিলে, আমি এই কথা যে এন্ডোক্রাইনোলজিস্টদের লিডার হিসেবে বলতে পারি যে বাংলাদেশের এন্ডোক্রাইনোলজিস্টরা সরকারের এই কার্যক্রমের পাশে এক পায়ে দাঁড়িয়ে আছে। সরকার যখন এই জিনিসগুলি নিয়ে আসবে, বাংলাদেশের এন্ডোক্রাইনোলজিস্টরা, সমস্ত ফিজিশিয়ানরা, ডাক্তাররা এটাকে সাধুবাদ দিবে এবং এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য এরা আপ্রাণ চেষ্টা করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। এবং আমার মনে হয় স্যার আপনি এত গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন, এবং আমার যদি মানে আমরা যদি ভাগ্যবান হয়ে থাকি, এই বার্তাগুলো যদি যথাযথ মহলে পৌঁছে যায়, হয়তো খুব বেশি দেরি নেই, আমাদের দেশের পুরো চিত্রটাই হয়তো পাল্টে যাবে স্যার। আমরা সেই দিনের অপেক্ষায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু সবসময় স্বাস্থ্য খাতে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে স্বাস্থ্য খাতের উন্নতি করার জন্য, এবং সেই কারণে তারা কিন্তু আসলে যথেষ্ট অর্জনও আছে আমাদের ঝুড়িতে। নানা রকম আন্তর্জাতিক পুরস্কার, পদক আমরা পেয়েছি। সুতরাং আমি নিশ্চিত যে এই বার্তাগুলো যদি আমরা পৌঁছে দিতে পারি, সেই দিন আসলে বেশি দূরে নেই স্যার। আপনি যে স্বপ্নগুলো দেখছেন, হ্যাঁ, এটা আপনাকে বলি, একটা উদাহরণ আপনাকে দেই, যে আগে কিছুই ছিল না, গভর্নমেন্ট সেক্টরে বঙ্গবন্ধুতে ছিল না। 19 সালে হচ্ছে আমরা 1 লক্ষ রোগী দেখি আউটডোরে, তার ভিতরে 30% 30 থেকে 40 লক্ষ রোগী। আমি তো বার্ডেমের ঠিক উল্টা দিকেই, তারপরেও আমার এই 1 লক্ষ যদি দেখি তাহলে 25 থেকে 30,000 রোগী ডায়াবেটিক দেখতে হয়েছে। আমাদের মিটফুড হাসপাতাল 19 সালে হচ্ছে 53,000 রোগীকে দেখে, তো 53,000-এ ওদের 50% ডায়াবেটিস। ঢাকা মেডিকেল কলেজ সহ 19 সালে যদি আমরা হিসাব করি বঙ্গবন্ধু সহ, তাহলে 2 থেকে 3 লক্ষ লোককে আমরা দেখতে হয়েছে আউটডোরে, তাদের ভিতর 30 to 50% হচ্ছে ডায়াবেটিস। ইনডোরে যান 50% ডায়াবেটিস, বঙ্গবন্ধুর ইনডোরে 50% ডায়াবেটিস। রংপুরের নতুন ডাটা হচ্ছে ওদের এই করোনাকালীন সময় 50% ডায়াবেটিস রোগী ছিল। এটা তো আগাচ্ছে। এখন যদি আন্তরিকভাবে এইটা সুযোগ সৃষ্টি করে দেন, ইনশাল্লাহ 10 বছরের ভিতরে আমাদের ডায়াবেটিসের প্লট বদলে যাবে। আমরাও বলতে পারবো 80% আমরা কন্ট্রোলে, যে ইউরোপের হচ্ছে গরিব দেশে এখন বলে 80% আমরা কন্ট্রোলে, আমরাও বলতে পারবো যে আমরা 80% কন্ট্রোলে। এবং এই দেশের এনসিডির হার, যেটা 7% ডেথ হচ্ছে এনসিডি দিয়া, এটা কমাইয়া আমরা 20%-এ নামাই নিতে পারবো এক ডায়াবেটিসকে যদি সঠিকভাবে কন্ট্রোল করতে পারে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের এই স্বপ্নটা সফল হোক, আমরা খুব তাড়াতাড়ি সুন্দর দিনগুলো দেখতে পাই, আমরাও যাতে গর্ব করে স্যার বলতে পারি আমরা ডায়াবেটিসের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি, আমাদের দেশের মানুষ ভালো আছে, এই কথাগুলো যেন আমরা বলতে পারি গর্বের সাথে। সেই দিনের প্রতীক্ষায় আছি আমরা। প্রফেসর ডক্টর এমডি হাফিজুর রহমান স্যারের কাছে এই পর্যায়ে আমি আমার দর্শকের একটি প্রশ্ন আছে স্যার, প্রশ্নটি নিয়ে নিতে চাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। প্রশ্ন করেছেন মোহাম্মদ আলী রেজা। তিনি প্রশ্ন লিখেছেন যে আমার ভাই এর 2 বছর আগে ডায়াবেটিস ধরা পড়েছিল, তারপর কঠোর ডায়েট কন্ট্রোল করার পরও ওজন কমে যায় 8 কেজি। 6 মাস পর ওজিটিটি খালি পেটে 3.9 এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে 7। 2 বছর ধরে আর ডায়াবেটিস নেই, প্রচুর শর্করা খেলেও বাড়ে না, শুধু ওজন কমেই যাচ্ছে, আর প্রস্রাব করার পরে শরীর নিস্তেজ হয়ে যায়, তবে কিডনি 1.2। তাহলে তার কি ডায়াবেটিস একদম ভালো হয়ে গেল? এমত অবস্থায় কোনো ওষুধ খাওয়া যাবে কি? স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না স্যার, একটু যদি আনমিউট করে নিতেন স্যার। ধন্যবাদ আপনাকে। তো অ্যাকচুয়ালি যে এখন দেখা যাচ্ছে যে পেশেন্টটার তার ওজন কমে যাচ্ছে। তো ওজন কমে যাওয়ার আমাদের শুধু ডায়াবেটিস কিন্তু একটা রোগ, এরকম আরো অনেক রোগ আছে, আরো কিছু হরমোনাল রোগ আছে। তো ওনার মনে হচ্ছে যে ওনার ডায়াবেটিস যেটা বলছেন ব্লাড সুগার খুবই কম, তো উনি তো কোনো ওষুধ খাচ্ছেন না, তো সেজন্য এই যে ওনার ওজন কমে যাচ্ছে, সুগার কিন্তু ওনার কমই, তো এইটা কিন্তু ওনার ডায়াবেটিস না। এখন আমাদের কারণ খুঁজতে হবে যে কেন ওনার ওজনটা কমে গেছে। তো আমাদের কিন্তু একটা হলো ডায়াবেটিস, আর একটা কিন্তু বাংলাদেশে আমি বলবো যে ডায়াবেটিসের সমান বা তার থেকে বেশি এই রোগের প্রকোপ, সেটা হচ্ছে থাইরয়েড ডিজিজ। তো এই পেশেন্টটার যে ওজন কমে যাচ্ছে, আমাদের খেয়াল করতে হবে তার থাইরয়েড ডিজিজ হলো কিনা, তার থাইরয়েড টেস্ট, TSH, FT3, FT4 টেস্ট তার করে দেখতে হবে তার থাইরয়েড ডিজিজ হলো কিনা। ওজন কমে যাচ্ছে আর একটা রোগ, সেই রোগটা যদিও কম, থাইরয়েড ডিজিজের মধ্যে এত না, সেটা হলো অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, তার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো তার হয় যে হরমোনের অভাব হচ্ছে কিনা, যে ওজনটা কেন কমে যাচ্ছে। এছাড়াও
আমরা জানি আরো অনেক কারণে কমে যেতে পারে। তার কোনো আমরা জরুরি বলি যে কোনো ম্যালিগনেন্সি বা টিউমার, কোনো ক্যান্সার জাতীয় কিছু হচ্ছে কিনা, তার কোনো ইনফেকশন, ক্রনিক ইনফেকশন, তার জন্য ওজন কমে যাচ্ছে কিনা, এই কারণগুলো খুঁজে বের করতে হবে। এই জন্য ওনার উচিত হবে ওই রোগীকে একজন চিকিৎসকের কাছে নিয়ে তার সম্মানিতভাবে তার পরীক্ষা নিরীক্ষা করে দেখা কি কারণে তার ওজনটা কমে যাচ্ছে। এটা আমরা ওনার যে কথা তাতে মনে হচ্ছে না এটা ডায়াবেটিসের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ মোহাম্মদ আলী রেজা। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই পর্যায়ে অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই যে স্যার, ডায়াবেটিস এর আধুনিকতম চিকিৎসা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। এটি স্যার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন স্যার, আমরা ডায়াবেটিসে যারা আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া দুটো বিষয় নিয়ে অনেক ভয় থাকে। তো স্যার, সেই ক্ষেত্রে যদি আমার দর্শকদের একটু সচেতন করতেন যে করণীয় কি, এবং স্যার আধুনিক চিকিৎসা পদ্ধতি, এই প্রশ্নগুলোর যদি স্যার উত্তর দিতেন। অনেক ধন্যবাদ। এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে আধুনিকতম চিকিৎসা পদ্ধতি বলতে কি বোঝায়। আসলে ডায়াবেটিসের চিকিৎসা আগে একসময় ছিল শুধু সুগার নামানোর ব্যাপারটা ছিল, কিন্তু এখন এমন চিকিৎসা চলে এসেছে যেটা সুগার নামানোর পাশাপাশি আপনার হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করবে, আপনার ওজন কমাবে, আপনার কিডনিকে প্রোটেকশন দিবে, এবং আপনার ব্রেন স্ট্রোককে প্রিভেন্ট করবে। এরকম চিকিৎসা কিন্তু চলে এসছে। সেজন্য আমরা ওষুধ সিলেকশনের ক্ষেত্রে এমন ভাবে ওষুধ সিলেক্ট করি যারা হাই রিস্ক পেশেন্ট তাদেরকে স্পেশাল ওষুধগুলো দিই যেন তারা হার্ট অ্যাটাক না হয়ে যায়, সেকেন্ড টাইম হার্ট ফেইলিয়ার না হয়ে যায়, সেরকম যে এক কাজে তার দুই কাজ হবে এরকম ভাবে আমরা ওষুধগুলো দিই। এগুলো আধুনিক ওষুধ। আর আগে যেরকম আমাদের 3 বেলা ইনসুলিন দেওয়া লাগতো, কিন্তু এখন এমন প্রিমিক্স ইনসুলিন এসছে, আধুনিক প্রিমিক্স ইনসুলিন, যেটা 4 বেলা ইনসুলিনের সমান, কিন্তু 2 বেলার ইনসুলিনটা অনেক সময় কাজ করে। এটা একটা ইস্যু। আর একটা আধুনিক চিকিৎসা যেটা রয়েছে 7 দিনে 1 দিন ইনজেকশন দেয়া, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, যেটা প্রতিদিন দেওয়া লাগতো, কিন্তু এখন সারা বিশ্বের সাথে তাল মিলে কিন্তু বাংলাদেশেও কিন্তু এই চিকিৎসা রয়েছে 7 দিনে 1 দিন ইনজেকশন দেয়া। এবং আরেকটা ইন্টারেস্টিং যে আধুনিক চিকিৎসা রয়েছে সেটা হচ্ছে যে ইনসুলিন পাম্প থেরাপি। ইনসুলিন পাম্প হচ্ছে একটা ডিভাইস, এরকম পেজারের মতো একটা ডিভাইস থাকে যেখানে 300 ইউনিট ইনসুলিন ঢুকানো যায়, এবং এই ডিভাইসটা মানুষ পকেটে ক্যারি করে, তো মোবাইল ফোনের মতো, সেখান থেকে অটোমেটেড ওয়েতে আসলে ইনসুলিনটা মানুষের শরীরে ঢুকতে থাকে, বারবার খোঁচা দিতে হয় না। অনেকেই ইনসুলিনের খোঁচার ভয়ে ইনসুলিন নিতে চায় না, চিকিৎসা ছেড়ে পালিয়ে যায়, অথবা লাইফটা তার খুবই মেজারেবল হয়ে যায়। তো সেই সব ক্ষেত্রে যারা খুব ডিপ্রেস থাকে, নিতে চায় না, তাদেরকে কিন্তু ইনসুলিন পাম্প দিলে, প্লাস যাদের বারবার আপনার প্রশ্ন ছিল যাদের বারবার হাইপোগ্লাইসেমি হয়ে যাচ্ছে, সুগার কন্ট্রোল করতে গেলে, অথবা প্রেগনেন্সি খুব টাইট কন্ট্রোল করতে হবে, কেমন এই ধরনের পেশেন্টকে কিন্তু ইনসুলিন পাম্প দিয়ে চিকিৎসা করা যায়। আরেকটা আধুনিক চিকিৎসা হচ্ছে যে এক ধরনের স্টিকার পাওয়া যায়, আইপোর্ট অ্যাডভান্স বলা হয়। সেই স্টিকারটা লাগিয়ে তার উপর যদি ইনজেকশন দেওয়া যায় তাহলে 3 থেকে 4 দিন পর্যন্ত কিন্তু স্টিকারের উপর দিয়ে ইনজেকশন দেওয়া যায়, এবং পেশেন্ট কিন্তু ব্যথা পাবে না। এটাও এক ধরনের আধুনিক পদ্ধতি। আরেকটা আধুনিক পদ্ধতি হচ্ছে, এখন বাংলাদেশে এটা আসে নাই কিন্তু চলে আসবে কিছুদিনের মধ্যে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ইনহেলার ইনসুলিন। আমরা যেরকম শ্বাসকষ্টের জন্য ইনহেলার ইউজ করি, সেরকম ইনসুলিন ইনহেলার রয়েছে, যেটা আপনি ইনজেকশন না দিয়েও কিন্তু ইনহেলারের মাধ্যমে ইনজেকশন ডেলিভারি দিতে পারেন আপনার শরীরে, এবং ব্যথা মুক্ত ভাবে। আসলে সব ডায়াবেটিক পেশেন্টেরই এটা স্বপ্ন, ডাক্তার সাহেব কবে আমি ইনসুলিন বন্ধ করতে পারবো। এই হলো আধুনিক চিকিৎসা। সুগার মাপার জন্য কিছু আধুনিক ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে যে CGM বলি, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। এটা অনেকটা CCTVর মতো। আর একবার আপনি খোঁজা দিয়ে ডায়াবেটিস মাপলেন, এটা একটা ছবি তোলার মতো। আর সিসি ক্যামেরা হচ্ছে যে এই ডিভাইসটা লাগিয়ে রাখা, যেটা কে আমরা বলে থাকি CGM, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। 72 ঘন্টা পর্যন্ত এই ডিভাইসটা গ্লুকোজ মনিটরিং করে। এবং পার্সোনাল CGM আছে কিছু মোবাইলের মতো ডিভাইস, সেখানে আপনি 24 ঘন্টা দেখতে পারবেন আপনার ব্লাড গ্লুকোজ কত আছে। এই টেকনোলজি কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবল আছে। তো আমি মনে করি যে এই ধরনের যে টেকনোলজি গুলোর অ্যাডভান্সমেন্ট, এটার কিন্তু এই অ্যাডভান্সমেন্টের ছোঁয়া, আধুনিকতার ছোঁয়া, বিশ্বমানের চিকিৎসার ছোঁয়া কিন্তু এখন বাংলাদেশে লেগেছে, এবং অনেক পেশেন্ট এই ধরনের চিকিৎসা নিচ্ছে, এবং তারা খুবই হ্যাপি যে ডাক্তার, আমার আগের জীবনটা ছিল অনেক কষ্টকর, কিন্তু এখন আমি খুব সুখে এবং শান্তিতে আছি যে আমার এতবার খোঁচাখুচি করতে হচ্ছে না। তো এই ধরনের আমি বলবো যে আপনি যখন আপনার এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাবেন, যারা ডায়াবেটিসের ব্যাপারে অথরিটি বাংলাদেশে, তাদের কাছে যাবেন, এবং তাদের কাছে অবশ্যই আপনি অ্যাপ্রোচ করবেন, ডাক্তার আমাকে যে আধুনিকতম যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো আমাকে দেওয়া যায় কিনা কনসিডার করে দেখার জন্য। অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আরেকটা বলছিলেন আপনি যে হাইপোগ্লাইসেমিয়া। হাইপো হচ্ছে যে
প্রথমে সিমটম বুঝতে হয় যে হাইপোগ্লাইসেমিয়া বলতে আমরা কি বুঝি। শরীর হাত পা কাঁপবে, ঘাম দিবে, কেমন প্রচন্ড খিদে লাগবে, মাথা কাজ করবে না, এগুলো হচ্ছে যে আপনার হাইপোগ্লাইসেমিয়া লক্ষণ। যদি এরকম হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে সাথে সাথে চিনি মিষ্টি খেয়ে ফেলতে হবে এবং 15 মিনিট পরে সুগার চেক করতে হবে। যদি সুগার লেভেল নর্মাল হয়, মানে 3.9 এর উপরে চলে যায়, সেক্ষেত্রে স্বাভাবিক খাবার দাবার শুরু করতে হবে। আর হাইপোগ্লাইসেমিয়া যেন না হয় তার জন্য হচ্ছে যে অল্প অল্প করে বারবার খেতে হবে, 6 বেলা খাবার খেতে হবে। 80% হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে আমাদের খাবার মিস করার কারণে। সেজন্য আমরা যেন খাবার মিস না করি এবং সুগারের ডোজটা রেগুলার অ্যাডজাস্ট করি, গ্লুকোমিটার দিয়ে মাপি, তাহলে কিন্তু আমরা এই হাইপোগ্লাইসেমিয়া নামক মারাত্মক একটা পরিস্থিতি থেকে নিজেদেরকে কিন্তু সেভ করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শারমিন, অনেক চমৎকার কোয়েশ্চেন করার জন্য। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি প্রফেসর ডক্টর এমডি হাফিজুর রহমান স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই যে স্যার, আমরা পুরো আলোচনায় স্যার একটা বিষয় বারবার উঠে আসছে, তা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। এবং আমাদের আজকে যে মূল আলোচনা, এটা আসলে মানুষকে, সাধারণ মানুষকে এটাই বোঝানো, এটাই জানানো যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং তার জন্য যা যা করণীয় তা করতে হবে। তো স্যার, এই পর্যায়ে আপনার কাছে আমি সংক্ষেপে একটু জানতে চাইবো যে স্যার, আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর কি কি করণীয় আছে? এখন যে যে একটা ডায়াবেটিক পেশেন্টের, আমাদের ফরিদুদ্দিন স্যার বলেছেন যে আসলে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কি করতে পারি। তো প্রথমে যেটা, সেটা হলো যে তার ব্লাড সুগার, তার আমরা যেটা বলি যে কয়েকটা ডায়াবেটিস চিকিৎসার কয়েকটা ধাপ। ধাপটা হলো যে প্রথমে যেটা, সেটা হলো যে আমরা এটাকে বলি যে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ তার খাবার নিয়ন্ত্রণ নিয়ে করতে হবে, তার এক্সারসাইজ করতে হবে। এবং আরেকটা কম্পোনেন্ট যেটা আসলে আমাদের দেশে এখনো ওভাবে গড়ে ওঠে নাই, সেটা হলো তাকে স্বাস্থ্য শিক্ষা দেওয়া, অর্থাৎ ডায়াবেটিস সম্বন্ধে তাকে শিক্ষা দেওয়া। আমরা এক্সারসাইজ, আমরা ডায়েট কন্ট্রোল বলতে আমরা কি বুঝি, যে মোটা সে কম খাবে, যে আন্ডারওয়েট তাকে বেশি খেতে হবে, অর্থাৎ আইডিয়াল বডি ওয়েট তাকে আনতে হবে। এরপর এক্সারসাইজটা আমরা যেটা জেনে যে সবাই তো জিমে যেতে পারবে না। বাংলাদেশে এত ডায়াবেটিস, আমরা যদি সবাইকে বলি যে আপনি জিমে যান, আমাদেরকে এত জিম আছে, এমনকি আমি বলবো যে এক্সারসাইজেরও জায়গা নেই। আমরা সব রোগীকে যদি বলি আপনাকে এক্সারসাইজ করেন, আমাদের কিন্তু সেরকম এক্সারসাইজেরও জায়গা নেই। তারপরেও আমরা চলার পথে, কাজের ফাঁকে আমাদের এক্সারসাইজ করতে হবে। এবং এক্সারসাইজটা কি, কমপক্ষে আধা ঘন্টা করে আমাদের দিনে কমপক্ষে 20 থেকে 30 মিনিট এবং কমপক্ষে 5 দিন আমাদের হাঁটতে হবে, জোরে জোরে হাঁটতে হবে, ব্রিস্ক ওয়াকিং অথবা সাইক্লিং বা অন্য সিঁড়িতে ওঠানামা, যে যেভাবে পারে এক্সারসাইজ করতে হবে। এরপরে হেলথ এডুকেশনটা আসলে বিদেশে আছে হেলথ এডুকেটর, তারা এটা দেয়। আমার দেশে আমরা ডাক্তার অনেক সময় পাই, আমরা অনেকটা সময় করতে পারি না, কিন্তু এখন অনেক জায়গায় এই সিস্টেমটা হয়ে যাচ্ছে হেলথ এডুকেশন দেওয়ার, যে তাদেরকে শিক্ষা দিতে হবে। প্রথম শিক্ষা দিতে হবে যে তার সার্ভাইভাল স্কিল, অর্থাৎ তাকে বেঁচে থাকার জন্য একটা ডায়াবেটিক পেশেন্ট সেই ইনসুলিনটা কিভাবে নিবে, ব্লাড সুগারটা কিভাবে মনিটর করবে। এই যে বললাম যে তারা একই ডায়াবেটিক ইমার্জেন্সি, তার হাইপো হচ্ছে কিনা সেটা চেক করা, তার হাইপার ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যাচ্ছে সেটা তখন চেক করে, যদি তার ডায়াবেটিক কমার মতো অবস্থা হয় তখন তাকে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। এই অবস্থাগুলোকে বুঝতে হবে তাকে, এবং এর জন্য এই জিনিসগুলো তাকে জানতে হবে। তারপরে তাকে জানতে হবে যে একজন ডায়াবেটিস রোগীর তার যে খাবারটা, সে তার খাবার, এক্সারসাইজ, এটা সম্বন্ধে জানা ছাড়াও ওষুধটা সে কখন খাবে, এই জিনিসগুলো তাকে জানতে হবে। তারপরে অনেক সময় রোগীরা জানতে চায় যে ডাক্তার নতুন কি চিকিৎসা, ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ বলেছে নতুন কি চিকিৎসা, এটা সম্বন্ধে রোগীদের আগ্রহ থাকে, এই শিক্ষাটা তাদের দিতে হবে। তাই এটা হলো যে সব রোগীর ক্ষেত্রে এই ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, হেলথ এডুকেশন সবার জন্যই। এরপরের স্টেপ হলো আমাদের ঔষধ দেওয়া। ঔষধ, মুখে খাওয়ার ওষুধ আছে, ইনজেকশন আছে। তো আমরা রোগীর, ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ বলছিল যে এক সময় ছিল এটাকে আমরা যে ট্র্যাডিশনাল চিকিৎসা, সেটা ছিল কি, আমরা যে ব্লাড সুগার বেশি, ব্লাড সুগার কমাবো, কি দিয়ে কমাবো, যা সুগার অত্যাধিক বেশি থাকলে ইনসুলিন দিব, না হলে মুখে খাওয়া দিব। এটাকে বলা হয় যে গ্লুকোজ নির্ভর চিকিৎসা বা গ্লুকোজ সেন্ট্রিক অ্যাপ্রোচ। এখন কিন্তু আধুনিক চিকিৎসা এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখি যে তার হার্ট ডিজিজ আছে কিনা, তার হার্ট ফেলিওর আছে কিনা, তার কিডনির ইনভলভ করেছে কিনা, তার লিভার ইনভলভ করেছে কিনা, রোগী মোটা কিনা, রোগীর হাইপোগ্লাইসেমিক রিস্ক আছে কিনা। এবং সর্বোপরি আরেকটা জিনিস, ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ বলেছে যে ঠিক আছে দামি দামি জিনিস, কিন্তু আমার দেশের মানুষ মনে রাখতে হবে যারা গরিব রোগী, অনেক পেশেন্ট গরিব, তারা ওষুধ কিনতে পারে না, তারা ইনসুলিন নিতে পারে না,
সেই রোগীদের জন্য কি চিকিৎসা, সেই ব্যবস্থাও কিন্তু আমাদের করতে হবে। আজকে বিশ্ব ডায়াবেটিস দিবসে এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছি যে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার, এই গরিব রোগীরা তারা কি, তাদেরকে আমরা কি ধরনের চিকিৎসা দিব সেটা আমাদের নির্ধারণ করতে হবে। সেই ধরনের ওষুধও আছে, সেটাও আমাদের ব্যবস্থা করতে হবে। এরপরে এই ওষুধের পরে এরপরে ধাপটা হচ্ছে যে এই যে ডায়াবেটিসের সাথে কিছু যিনি কতগুলো রোগ সম্পর্কিত থাকে, মানে ডায়াবেটিক কোমরবিডিটিস, তার ব্লাড প্রেশার থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, তার কোলেস্ট্রল বেশি থাকলে কোলেস্ট্রল তার কমাতে হবে, ওবেস থাকলে তার ওজন কমাতে হবে, সে যদি স্মোকার হয় বলতে হবে যে স্মোক তার কুইট করেন। অর্থাৎ এইভাবে শুধু তার ব্লাড গ্লুকোজ কমানোর জন্য একটা সমন্বিত চিকিৎসা এটা আমাদের দিতে হবে। এবং এই সমন্বিত চিকিৎসাটা দেওয়ার জন্য আমি প্রথমে বলেছিলাম যে এখানে আমাদের কিন্তু সবাইকে একসাথে কাজ করতে হবে। এখানে রোগীরও কিন্তু দায়িত্ব আছে, রোগীকেও কিন্তু আসতে হবে ডাক্তারের কাছে। রোগী, ডাক্তার, আমাদের একটা স্বাস্থ্য ব্যবস্থা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের একটা পলিসি, সুন্দর একটা পলিসি দরকার, সরকারের সহযোগিতা দরকার, আমাদের যে সামাজিক বিভিন্ন সংগঠন তাদের সহযোগিতা দরকার, এই আপনাদের মতো মিডিয়া, এদের হেল্প দরকার। এছাড়াও আমাদের রিসার্চ দরকার। তাহলেই কিন্তু আমরা এই যে আমাদের যে আপামর জনগোষ্ঠী তাদের উপকারে আমরা করতে পারবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। এবং আমি আমাদের আলোচনার মোটামুটি শেষ পর্যায়ে, এবং শেষ করার আগে আমি প্রফেসর ডক্টর এমডি ফরিদ উদ্দিন স্যারের কাছে একটা বিষয় সম্পর্কে জানতে চাই যে স্যার, আমরা সবসময় জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা পুরো আলোচনায় কিওর সম্পর্কে অনেক কথা বললাম। আমাদের অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ তার আধুনিকতম চিকিৎসার কথাও আমাদের জানালেন, এবং মোটামুটি আলোচনা আমরা সবই করলাম। তবে স্যার, প্রতিরোধ কিভাবে করব? আমরা আসলে চাই না কেউ নতুন করে ডায়াবেটিস আক্রান্ত হোক। তো প্রতিরোধ করার বিষয়ে যদি স্যার আপনার কোনো পরামর্শ থাকে তো অল্প কথা একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। কারণ আমরা ডায়াবেটিস বাড়ার কারণ হিসেবে বলছি যে মোটা হয়ে যাচ্ছে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বাড়তেছে। এটাকে যদি উল্টাই যে আমি আমার ওয়েটটাকে নর্মাল করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বাড়াই, তাহলে 50% ডায়াবেটিস কমে যাবে। এখন এটা বলার জন্যই প্রয়োজন যে আমাদের একটা ন্যাশনাল সার্ভে, যে কত লোক আমরা রিস্কে আছি প্রি ডায়াবেটিস। কারণ আমরা রাফলি ধরে নিচ্ছি 1 কোটিরও বেশি। এখন এই 1 কোটিরও বেশি ন্যাশনাল, এটা আমাদের জন্য আরো সহজ। ইন জেনারেল আমাদের উচিত এই জিনিস করা। 18 সালে যে সার্ভে করছিলাম ঢাকা শহরের 4-5 বাচ্চাদের, এদের প্রায় 18 থেকে 20% হচ্ছে এখন ওভারওয়েট, অবেস। এই সেগুলি তো বড় হয়ে আস্তে আস্তে এই বীজ বপন, মানে ইউনিভার্সিটিতে যাওয়ার আগেই এরা আক্রান্ত হবে। তো ভবিষ্যৎ জন্মকে করতে চায়, তাহলে পরে এখনই আমাদের অ্যাকশন প্ল্যানে যাওয়া উচিত, যে এই সুযোগ করা উচিত ফিজিক্যাল এক্সারসাইজের, স্কুলে এডুকেশনের ব্যবস্থা করা উচিত এখন থেকেই। কারণ আমরা ওই যে আর দেরি নয়, এখনই এটাদের প্রয়োজন। রোগীদের আমরা বলবো যে ভয় নেই, ডায়াবেটিস সাধারণ রোগ, এটাকে কন্ট্রোল করে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। আমার ডাক্তার ভাইদেরকে বলবো যে ডায়াবেটিক পেশেন্ট অন্য পেশেন্টের মতো নয়, এদেরকে আমাদের প্রয়োজন কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন অফ দ্য পেশেন্ট, কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। এই দুইটা যখন যুক্ত হবে, তার সাথে তৃতীয় একটা মাত্রা যুক্ত করতে হবে, সেটা হচ্ছে এমপ্যাথি এন্ড সিম্প্যাথি অফ প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম স্যার তার রোগীকে যেভাবে দিয়ে দেখতেন, সহানুভূতির সাথে দেখতেন, এইটা আমাদের অর্জন করতে হবে। এই তিনটা যখন হবে, এটা দ্রুত প্লট বদলাই ফেলতে পারবে। প্রাণাদেরকে বলবো এখনই সময় যে আমাদের ম্যাগনিটিউডকে বুঝা, আমাদের বুঝাকে বুঝা, বার্ডেনকে বুঝা, যে আমরা ডায়াবেটিস সহ এনসিডির কত বুঝায় আছি, এবং এখনই অ্যাকশন প্ল্যান নেওয়া যে আমরা এই সাল যেটা হচ্ছে জাতিসংঘের WHO ডিক্লার যে আমরা 1/3 মর্টালিটি কমাইতে চাই। আমরা সবে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা জাতিসংঘের, আজকে জাতিসংঘের এই দিবসটা কিন্তু অফিসিয়াল ডে, যে ডায়াবেটিস ডে, এই অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য। এবং আমাদের গভর্নমেন্ট পলিটিক্যালি কমিটেড, যে ওখানে সরে আসা লোকজনেরা, যে এটা আমাদেরকে 30 সালের ভিতর করতে হবে, অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকারের সাথে আমরা চাই আমাদের সহযোগিতা। সরকার আমাদেরকে এই সহযোগিতার সুযোগ দিলে, সবাই আগায় নিয়ে আসলে, ইনশাআল্লাহ 30 সালের ভিতরে আমরা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে পৌঁছে যাব। আপনাদেরকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।
এবং রাজ টিভিকে ধন্যবাদ যে সবসময় ওরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামকে অত্যন্ত গুরুত্ব দিয়া এবং আয়োজন করে। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদউদ্দিন স্যার, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান স্যার এবং অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ স্যার। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে স্যার আমাদেরকে সময় দিয়েছেন এবং চমৎকার একটি আলোচনা হলো এবং আমি আলোচনার অংশ হতে পেরে আমি নিজেও আসলে খুবই আনন্দিত। এবং স্যার আপনাদের আবারও ধন্যবাদ জানাই। এবং স্যার আপনাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি আবারও বলতে চাই, অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার ইফ নট নাও ওয়েন। এই আমাদের এই লক্ষ্যটি বাস্তবায়িত হোক, আমাদের অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ারটা আরো অনেক বেশি প্রসারিত হোক, আমাদের বাংলাদেশের মানুষ জানুক ডায়াবেটিস কেয়ার সম্পর্কে, তারা নিজেরা স্বাস্থ্য সচেতন হোক, এই কামনায় আমি আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। এবং দর্শক এতক্ষণ যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.